দীর্ঘদিন পর আজ হঠাৎ প্রাক্তনকে দেখে থমকে গেল সৃজা। হাসপাতালের করিডোরে একটি পিচ্চি মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আরমান। মেয়েটি অঝরে কান্না করছে। অনেকক্ষণ কান্না করার দরুন নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে। সম্ভবত মেয়েটির 3 বছর হবে। ভারী মিষ্টি দেখতে। আরমান অনেক চেষ্টা করছে কিন্তু থামাতে পারছে না। কিছুক্ষণ মেয়েটার অবস্থা দেখে আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না সৃজা। উঠে প্রাক্তনের কাছে গেল। আস্তে করে জিজ্ঞেস করলো, বাচ্চাটা এভাবে কান্না করছে কেন? বাচ্চার মা কোথায়? আমার কাছে দেন। বলেই বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিল। বোরকা পরিহিত ছিল বলে তাকে খুব একটা চিনতে পারেনি আরমান। অপরিচিত কারো কাছে নিজের মেয়েকে দিতে ওনার চোখে বেশ অস্বস্তি লক্ষ্য করা যায়। সৃজা কিছুই বলল না। মেয়েটিকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর কান্না থেমে যায়। ভেতর থেকে একটু স্বস্তি পেল দুজনেই। এবার প্রাক্তনের কাছে এসে মুখের নেকাবটা খুলতেই তার অবাক দৃষ্টি পড়ে সৃজার মুখের উপরে। সৃজা দ্বিধাহীনভাবে জিজ্ঞেস করে বসল, কেমন আছেন মিস্টার আরমান? আমাকে কি চিনতে পেরেছেন? আরমান তখনও বিস্ময়ে তাকিয়ে রইল সৃজার মুখ পানে। কিছু বলতে চেয়েও চুপ করে রইল খানিকক্ষণ। সৃজা তাচ্ছিল্য করে হাসল। ফের জিজ্ঞেস করলো, এটা কি আপনার মেয়ে? নাম কি রেখেছেন? নির্জানা সারহা। মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখি দুটো আঙুল মুখের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সৃজা মৃদু হাসতেই মেয়েটিও হাসল তার সঙ্গে। কিঞ্চিত খোঁচা দিয়ে বলল, বাহ, খুব সুন্দর নাম। তা আপনার স্ত্রী কোথায়? ডাকুন আপনার সহধর্মিণীর মুখখানা একবার দর্শন করে যাই। আরমান আবারও নিস্তব্ধ। ভাষাহীন চোখে কেবল মেয়েকেই দেখছে। মাথা ভর্তি চুলগুলো উড়ছে অবাধে। কিছুক্ষণ পর আরমান বলল, ওর মা নেই। আশ্চর্য দৃষ্টিতে তাকালো সৃজা। আরমান ভাইয়ের বউ মারা গেছে? কবে? সে তো শুনতে পেল না। বিস্মিত কণ্ঠে বলল, কবে মারা গেছেন? আমি কিছু শুনতেই পেলাম না। না, মারা যায়নি। 1 মাস আগে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। মেয়েটা সব সময় তার মায়ের জন্য কাঁদে। ঠিকমতো খেতে চায় না, ঘুমোতে চায় না। সারাক্ষণ মাকে খুঁজতে খুঁজতে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। তাই তাকে ডাক্তার দেখাতে নিয়ে আসলাম। তা তুমি কেমন আছো? হাসপাতালে কেন এসেছো? কথাগুলো বলেই আরমান একটা দীর্ঘশ্বাস ফেলল। সৃজার খারাপ লাগলো কিছুটা। ছোট্ট মেয়েটার মুখটা কতটা মায়াবী। এমন বাচ্চাকে রেখে কোনো মা কী করে চলে যেতে পারে? ভেবেই পায় না সে। সে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কথাটা শেষ করার আগে পেছন থেকে ইনায়া সৃজাকে ডেকে বলল, ভাবি, কংগ্রাচুলেশন, তুমি মা হতে চলেছ আর আমি ফুফু। বলেই খুশিতে আটখানা হয়ে জড়িয়ে ধরল। সৃজা বাচ্চাটাকে আরমানের কাছে দিয়ে বলল, ভালো থাকবেন ভাইয়া, অন্য কোনোদিন কথা হবে, আসি। আরমানের উত্তরের অপেক্ষা না করে সৃজা সেখান থেকে ইয়ানাকে সাথে নিয়ে চলে আসে। সেখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে? দীর্ঘশ্বাস ফেলে পুরনো স্মৃতি ধামা চাপা দিয়ে সৃজা তার স্বামী অভ্রের কাছে গেল। অভ্রের চোখে মুখে খুশি যেন উপচে পড়ছে। জীবনের প্রথম বাবা হওয়ার সংবাদ খুশি হবে, এটাই তো স্বাভাবিক। সৃজাকে দেখা মাত্রই কাছে এসে আলতো করে জড়িয়ে ধরল। বলল, আজ আমি খুব খুশি সৃজা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনে এত মূল্যবান একটা জিনিস এনে দেওয়ার জন্য। খুব ভালোবাসি বউ, খুব ভালোবাসি। সৃজা হেসে ফেলল। রক্তিম আভা ছড়িয়ে পড়ল মেয়েলি কোমল গালে। আজ তার জীবনে সবচেয়ে বড় একটা খুশির সংবাদ পেল। তারপর সেখান থেকে বাড়ি চলে এলো। পরন্ত বিকেলে বেলকানির দোলনাটায় বসে পড়ল সৃজা। হাতে ধোয়া ওঠা কফির কাপ। আকাশে গোধূলি রং ফুটে উঠেছে। কফি খেতে খেতে মনে করলো আজকের ঘটনাটা। মস্তিষ্কে হানা দিল 5 বছর আগের করা ভুলগুলো। সবার জীবনেই একবার হলেও প্রেম আসে। জীবনের কোনো না কোনো সময়ে একবার হলেও মানুষ প্রেমে পড়ে, পা দেয় নিষিদ্ধ সম্পর্কে। তেমনি আমার জীবনেও একবার এসেছিল এই প্রেম নামক যন্ত্রণা। আমার নাম মিহিরিমা সৃজা। আমি তখন সবে ক্লাস 9-এ উঠেছি। আরমান সম্পর্কে আমার কাজিন, আমার ফুফাতো ভাই। আরমানকে ভাইয়া বলেই ডাকতাম। আরমান ভাই তখন অনার্স 2য় বর্ষে পড়ে। খুব একটা আসা যাওয়া হতো না তাদের বাড়িতে, কারণ আমাদের পারিবারিক গণ্ডগোল ছিল। আমি থাকতাম আমার নানার বাড়ি আমার মায়ের সাথে। বছরে 2-3 বার তাদের পরিবারের সাথে দেখা হতো। দেখা হলেও তেমন একটা কথা হতো না কখনো। একবার আরমান ভাই জীবনের প্রথম আমাকে তার বাইকে উঠতে বলে। আমি প্রচণ্ড অবাক হলেও না করতে পারি না। তাদের বাড়িতে নিয়ে গেছিলেন তার বোনের বিয়ে উপলক্ষে। ভাবিনি ওই যাওয়াটাই যে আমার কাল হয়ে দাঁড়াবে। তখন অনেক দিন তাদের বাড়িতে থাকা হয় আমার। আরমান ভাইয়ের সাথে তখন অনেকটাই ফ্রি হয়ে কথা বলতাম। অনুষ্ঠানের পুরোটা সময় আমার চোখে শুধু আরমান ভাইকেই খুঁজতো।
কি জানি কিসের জন্য এমন হতো, উনিও আমার আশেপাশেই থাকতেন, আমার দিকে তাকাতেন একটু পরপরই। তখন আমার কোনো নিজস্ব ফোন ছিল না, তাই আরমান ভাইয়ের ফোন দিয়ে অনেক ছবি তুলি, কিন্তু একটা ছবিও আরমান ভাই ডিলিট করেনি। এরপর আমাকে আমার বাড়িতে দিয়ে যায়। এর কিছুদিন পর বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন আসে। আমি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে আরমান ভাইয়ের সাথে কথা বলতাম। একদিন আমাকে মেসেজেই প্রপোজ করে বসলো আরমান ভাই, যদিও আমি তেমন বিস্মিত হইনি, কারণ ওনার সব করা পোস্টে যেন আমাকেই কিছু একটা ইঙ্গিত করত। আমার মনেও ওনাকে নিয়ে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। তাকে সামনাসামনি দেখলে অকারণে হার্টবিট বেড়ে যেত, বুক ধড়ফড় করত। ওনার উপস্থিতি বেশ আনন্দ দিত আমায়। বেশি না ভেবেই আমিও তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। ওদিকে আরমান ভাই শুরুতেই তার মায়ের কাছে আমাকে বিয়ে করতে চায় বলে আবদার করে। 2 মাস পর ফুপু এসে আমাকে বাড়িতে অনেক কথা শুনিয়ে যায়, আমাকে অনেক বোঝায়, আবার বকাঝকাও করে। তার ছেলেকে আমার চেয়ে ভালো জায়গায় বিয়ে করাবে, আরও সুন্দরী দেখে। আমার বাবার তো তাদের মতো টাকা নেই, তাই আস্তে আস্তে সবাই জেনে যায়। এই নিয়ে অনেক দিন খুব কষ্ট পাই আমি। আরমান ভাইও অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা লুকিয়েই কথা বলতাম। কিছুদিন পর খুব সামান্য কারণে আরমান ভাই আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করত। বিশ্বাস তো একটুও করতো না আমাকে, সব সময় সন্দেহ করতো কারণে অকারণে। কোনো ছেলে যদি একবার আমার ফেসবুক পোস্টে রিয়াক্ট দিত, এই নিয়ে পরবর্তী 1 মাস ঝগড়া চলতো। অকথ্য ভাষায় গালিগালাজও হতো আমাদের ভেতরে। কথা হতো না বহু সময়। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো ছেলে আশেপাশে থাকলে তার ধারণা ওই ছেলের সাথে আমার সম্পর্ক আছে। মেয়ে মানুষ কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না, তার ধারণা ছিল। কিন্তু কেন এমন ভাবতো আজও জানতে পারিনি। আমি শুধু আমার এক মামাতো ভাইয়ের সাথে কথা বলতাম, ওটাই ও সহ্য করতে পারতো না। আমি সেটাও বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই খোঁটাটা সে সব সময় দিত। সব সময় এই নিয়ে নতুন করে ঝগড়া হতো। তার কাছে 1000 বার মাপ চাওয়া, প্রতিদিন কান্না করেও তাকে গলাতে পারতাম না। আর কখনো এমন হবে বললেও সে শুনতো না। ওই ভাইটা নাকি তার শত্রু। তার শত্রুর সাথে আমি কেন বললাম, এটাই ওর জেদ। এক কথা 1000 বার শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিলাম আমি। সব সময় আমাকে এতটাই নিচু করে কথা বলতো যে নিজের প্রতি নিজেরই ঘৃণা চলে আসতো। কোথাও বেড়াতে যেতে পারতাম না, কোনো ভাইদের সাথে কথা বললে আবার পূর্ব কারণগুলো সহ নতুন করে ঝগড়া চলতো মাসব্যাপী। বলা বাহুল্য আমার কাজিন মহল বড়, কিন্তু তা সত্ত্বেও কোনো কাজিনকে অন্য দৃষ্টিতে কখনো দেখেনি। আমি প্রথম যে কিনা ফুফাতো ভাইকে মন দিয়েছিলাম। না প্রাইভেটে যেতে পারতাম, না স্কুলে যেতে দিত। যদি যেতাম আবার অকথ্য ভাষায় গালিগালাজ করতো। তার ধারণা সেখানে আমার আরও প্রেমিক আছে, নয়তো ছেলে বন্ধু আছে, কিন্তু কোনোদিন এমন কোনো প্রমাণ সে পায়নি। পাবে কী করে? আমি এমনিতেই কারোর সাথে কথা বলতাম না, তার ভয়ে তো আরোই না। সে সিগারেটের পাশাপাশি অন্যান্য নেশাও মাঝে মাঝে করত। আমি সেটা অনেক পরে জানতে পারি। 1000 বার বারণ করা সত্ত্বেও সে ছাড়েনি। কত ঝগড়াই না হতো এই নিয়ে আমাদের। কিন্তু আমি তো তার প্রেমে বিভোর হয়ে গেছিলাম ততদিনে। তাই মানানোর চেষ্টাই করতাম, ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে দেব। কিন্তু তা যে আমার কপালে ছিল না। আমি বিরক্ত হয়ে গেছিলাম। তার নিম্ন চিন্তাধারায় একটা বদ্ধ পিঞ্জরায় আটকে গেছি মনে হতো। আরমান ভাই একটা সময় বদলে যায়। সারাদিনে কল বা মেসেজ কোনোটাই দিত না। সর্বোচ্চ 5 মিনিট কথা বলতো রাতে। অনেক দিন 3 মিনিটও হতো না। দেখা করতো খুবই কম। এমনকি দেখা করার জন্য খুব কম সময় নিয়ে আসতো। সে তার বাবার ব্যবসায় বসেছিল। তার বাবা মা সব সময় তাকে শাসনের উপরেই রাখতো। একদিন সে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। বুঝিনি ওটাই যে আমাদের প্রণয়ের সমাপ্তির দিন। তাকে খুবই আপসেট লাগছিল। আমাকে বলছিল, সৃজা, এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো প্লিজ বোঝার চেষ্টা করো। অহেতুক চেঁচামেচি করো না। আমি জানি তুমি এসব শোনার জন্য প্রস্তুত নও, তবুও কথাটা বলতে হবে। এত ভাববেন না তো, বলে ফেলেন, আমি কিছুই মনে করব না। সৃজা, তুমি তো জানো আমার পরিবার তোমাকে মানবে না। অনেক চেষ্টা করলাম, তবুও রাজি করাতে পারিনি। তারা আমার জন্য পাত্রী ঠিক করে ফেলেছে, আব্বুর এক দূরের বন্ধুর মেয়ে। মা বাবা চাচ্ছেন আমি যেন তাদের পছন্দেই বিয়ে করি। তাদের সাথে এ নিয়ে অনেক রাগারাগি করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দিও সৃজা। আমি তাদের বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারবো না। এতে আমরা জীবনে কখনো সুখী হতে পারবো না। আমার মা তো তোমার আপন ফুপু, কিন্তু তিনি চান না তুমি তার পুত্রবধূ হও। তাই আমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাই না। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে থেকো। কিছুক্ষণ কথা কাটাকাটি হলো আমাদের। থমকে গিয়েছিলাম আমি।
ভালো পরিবারের একটা সুন্দর মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তার। আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো। তার কথার দ্বারা এটা বোঝাতে চাইলো যে আমি তার অযোগ্য। আমার বাবার তাদের মতো টাকা নেই। আমি প্রথমে একটু রিকোয়েস্ট করেছিলাম, এর জন্য সে আমাকে আরও অপমান করে। তারপর তার সাথে যোগাযোগ করতে নিষেধ করে দিল। খুব কান্না করেছিলাম ওই দিন, অনেক কাঁদলাম, কিন্তু ওর মন তো কংক্রিটের। আমার কান্নায় কি তা গলবে? তবে নীরবে সরে এসেছিলাম তাদের জীবন থেকে। ওদের পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলাম। কষ্ট হয়েছিল খুব। মনে হচ্ছিল আমার ভেতরটা পুড়ে যাচ্ছে। ঘুমোতে পারতাম না, খেতে ইচ্ছে হতো না। আমাকে এভাবে না ঠকালেও পারতো। তবে কিছুদিন পর জানতে পারি মেয়েটা অসম্ভব সুন্দরী, সাথে মেয়ের বাবার অঢেল টাকা। তাই তো সেদিন এত সহজে রাজি হয়ে গিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস মেনে নিই আমি। তাকে ভোলার চেষ্টা করতে থাকি, একসময় সফলও হই। পরে আর তার কথা ভেবে মন খারাপ হয় না, আগের মতো কান্না পায় না। বরং মনে হয় ভালোই হয়েছে, ওর মতো সাইকোর সাথে আর যাই হোক সারা জীবন থাকা যাবে না। ভুল মানুষ জীবনে না আসলে হয়তো বাস্তবটা বুঝতে পারতাম না। আবেগ দিয়ে তো আর দুনিয়া চলে না। তাই তো আজ প্রকৃতি তার প্রতিশোধ নিল। প্রকৃতি কখনো ছেড়ে দেয় না। আমাকে যতটা কাঁদিয়েছিল আজ সেও কাঁদছে। আমাকে ছেড়ে যাওয়ার ফল আজ সে পেয়েছে। যখন অনার্স দ্বিতীয় বর্ষে উঠলাম তখন পারিবারিকভাবে অভ্রের সাথে আমার বিয়ে হয়। অভ্র পেশায় একজন ইঞ্জিনিয়ার, মানুষ হিসেবে তিনি খুবই ভালো। আমি ভাগ্যবান, তাই এত নম্র, ভদ্র, কেয়ারিং একটা হাজবেন্ড পেয়েছি। বিয়ের পরে অভ্র আমার পড়াশোনা কন্টিনিউ করতে দেয়। তখনই কারো স্পর্শ অনুভব করে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো সৃজা। অভ্র তাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজছে। কিছুক্ষণ পর ঘোর লাগা কণ্ঠে অভ্র বলল, তোমার চুলে কি আছে বলো তো এলোকেশী? বিয়ের 2 বছর হয়ে গেল, আজও আমি তোমার চুলের ঘ্রাণে মাতোয়ারা। কি ভাবছিলে এতক্ষণ? সৃজা চোখের কোণের পানি লুকায়, বলে তেমন কিচ্ছু নয়, পুরনো কিছু কথা ভাবছিলাম। অভ্র বলে, তা ম্যাডাম আজ কি খাবেন না? চলেন, আজ আপনার জন্য আমি নিজের হাতে রান্না করেছি। অভ্রের কথায় সুখ অনুভব করলো সৃজা। খুশিতে কান্না পেয়ে গেল তার। যদিও অভ্র সৃজাকে মাঝে মাঝে রান্না করে খাওয়ায়। প্রায় দিনই অভ্র তাকে মুখে তুলে খাইয়েও দেয়। তার বুকে নিয়ে ঘুমায়, মাঝে মাঝে শাসনও করে। বিপদে আপদে আবার ঢাল হয়ে দাঁড়ায়। তার চেয়ে বড় বিষয়, অভ্র সৃজাকে মন থেকে বিশ্বাস করে। কখনো সৃজার কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না, স্বাধীনতায় হস্তক্ষেপও করে না। অসম্ভব কেয়ারিং একজন মানুষ, সব সময় ভালোবাসে অফুরন্ত। সৃজা অভ্রকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অভ্র কিছুটা বিব্রত করলো। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে কলিজা? কেউ কি কিছু বলেছে? এভাবে কান্না করছো কেন? প্লিজ বলো। আমার করা কোনো কাজে কি কষ্ট পেয়েছো? সৃজা মাথা নাড়িয়ে বোঝালো যে না। কান্নাটা একটু কমিয়ে ক্রন্দনরত কণ্ঠে বলল, তুমি এত ভালো কেন? একটাও কি খারাপ গুণ তোমার মাঝে থাকতে পারলো না? না হয় মাঝে মাঝে একটু ঝগড়া করতাম, আবার মানিয়েও নিতাম। তোমার মতো হাজবেন্ড প্রতিটি মেয়ের হোক। আমি ভাগ্যবতী, তাই তো তোমার মতো ভালো মনের একজন মানুষ জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। সব সময় আমার এত খেয়াল রাখো, আমি মুগ্ধ হয়ে দেখি একটা মানুষ এত ভালো আদৌ বাঁচতে পারে, নাকি এটা কোনো স্বপ্ন? অভ্র একগাল হাসলো, চোখে তার ভালোবাসার গভীরতা। সৃজা আবারও বলল, এভাবে হাসো না তো, আমার বুকে এসে লাগে। তোমার হাসিটাই আমার রাগ ভাঙাতে যথেষ্ট। আমি যদি লেখিকা হতাম তাহলে তোমাকে নিয়ে অসংখ্য উপন্যাস রচনা করতাম, সমগ্র বিশ্বের সামনে উপস্থাপনা করতাম। আমার স্বামী সবচেয়ে বেস্ট, কিন্তু আফসোস আমি কোনো লেখিকা নয়। অভ্রের বুকে মাথা রাখলো সৃজা। নরম কণ্ঠে বলল, আমি তোমার মুক্ত পিঞ্জিরায় আবদ্ধ হয়ে থাকতে চাই আজীবন। তোমার পিঞ্জিরায় উঠতে চাই, তোমাকে ঠিক এইভাবেই ভালোবাসতে চাই সারাটা জীবন। খুব খুব ভালোবাসি তোমাকে, কখনো ছেড়ে যাবে না তো আমায়? অভ্র আরও দৃঢ়ভাবে জড়িয়ে ধরল, বুকের সাথে মিশিয়ে নিল মেলি পেলেপটাকে। হাসি মুখে বলল, আমার পাগলিটা, তোমায় ছেড়ে কোথায় যাব? তুমিই তো আমার সব। তুমিই আমার ভালোবাসা, আমার অনুভূতি, আমার এলোকেশী, আমার সুহাসিনী, মায়াবতী, অপরূপা, আমার সুখের স্থল। তোমার মতো স্ত্রী পেয়ে আমি ভাগ্যবান। কোথায় যাব তোমাকে ছেড়ে? সেই সাধ্য কি আমার আছে? তুমি এখন আমার সন্তানের মা হতে চলেছ। সারা জীবন এই বুকে আগলে রাখবো তোমায়। আমার বক্ষ পিঞ্জর থেকে কোথাও যেতে দেব না। সৃজা চিবুক ঠেকালো অভ্রের বুকে। সৃজা কপালে গম্ভীরভাবে ওষ্ঠ ছোঁয়ালো অভ্র। দুজনের ঠোঁটে মিলল একরাশ তৃপ্তির হাসি। সেই প্রাণবন্ত হাসিতে ছিল এক আকাশ সম ভালোবাসা এবং এক সমুদ্র আত্মবিশ্বাস।
এই ভালোবাসা কখনো ফুরাবার নয়। যে কোনো ভালোবাসায় বিশ্বাসটাই হলো আসল। বিশ্বাসের জায়গাটা ঠিক থাকলে ভালোবাসাটাও মৃত্যু অবধি অটুট থাকে।